কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 28তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে শিজুওকায় যোকোসো। শিজুওকায় স্বাগতম। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ সে তার বন্ধু সাকুরার সঙ্গে শিজুওকা শহরে এসেছে। স্টেশনে তাদের সঙ্গে দেখা করতে এসেছে সাকুরার ভাই কেন্তা। চলুন তাহলে শোনা যাক 28তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে শিজুওকায় যোকোসো। শিজুওকায় স্বাগতম। こちらはいとこの健太くん。静岡へようこそ。彼はカメラに詳しいからいろいろ聞いてね。どうぞよろしくお願いします。アンナちゃん、かわいいな。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরা কেন্তার সঙ্গে আন্নার পরিচয় করিয়ে দিল। こちらはいとこの健太くん。 এই হচ্ছে আমার কাজিন কেন্তা। こちら এটি নির্দেশক সর্বনাম, যার অর্থ এটি বা এই ব্যক্তি। は এই পার্টিকেল বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে। いとこ মানে কাজিন, অর্থাৎ মা বাবার ভাই বোনের ছেলে বা মেয়ে। の এটি হলো সম্বন্ধ পদ। 健太 এটি ব্যক্তির নাম। くん এটি সাধারণত ছোট ছেলেদের নামের সঙ্গে জুড়ে বলা হয়। অবশ্য পূর্ণবয়স্ক কোনো ঘনিষ্ঠ বন্ধু অথবা অধস্তন ব্যক্তিকেও এভাবে ডাকা যায়। আগে আমরা শিখেছিলাম কোচিরা মানে হলো এদিকে, এবং এটি দিয়ে বক্তা তার কাছাকাছি দিক নির্দেশ করেন। এখন দেখছি বক্তার কাছে থাকা ব্যক্তিকেও এটি দিয়ে বোঝায়, তাই না? ঠিক বলেছেন। এবার কেন্তা আন্নাকে বলল 静岡へようこそ。 শিজুওকায় স্বাগতম। এটি হলো আজকের মূল বাক্য। 静岡 এটি হলো মধ্য জাপানের একটি জেলা এবং জেলা শহরের নাম। へ এই পার্টিকেল এখানে গন্তব্যস্থান নির্দেশ করছে। ようこそ。 অর্থ হলো স্বাগতম বা স্বাগত জানাই। 静岡へようこそ。 অর্থাৎ শিজুওকায় স্বাগতম। এই ধরনের বাক্য বেশ কাজের। বিভিন্ন স্থানের নাম ব্যবহার করে এই ধরনের বাক্য দিয়ে পর্যটক বা অন্যান্য লোকজনকে সেসব স্থানে স্বাগত জানাতে পারেন। কেন্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সদস্য। আন্না সবেমাত্র একটি ক্যামেরা কিনেছে। সে ফুজি পর্বতের ছবি তোলার অপেক্ষায় আছে। সাকুরা তাই আন্নাকে বলল 彼はカメラに詳しいからいろいろ聞いてね。 ও ক্যামেরার ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু জানে। ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন তথ্য তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। 彼 কথাটি সে অর্থে পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয়। মেয়েদের ক্ষেত্রে সে কথাটির জাপানি হল 彼女 এরপর カメラ মানে ক্যামেরা। に এই পার্টিকেল বসে কর্মপদের পরে। 詳しい এই বিশেষণটির অর্থ কোনো বিষয়ে যথেষ্ট ধারণা থাকা ব্যক্তি। তাই বুঝি কোন বিষয়ে ধারণা রাখি তা বোঝাতে নি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবার ফিরে যাই কথাবার্তায়। から অর্থ হল বলে, বিধায় ইত্যাদি, যা কারণবোধক অংশের পরে বসে। নবম পাঠে আমরা শিখেছিলাম কারা অর্থ হতে, থেকে ইত্যাদি, যা সময় বা স্থানের সূচনা নির্দেশ করে। যেমন কুজি কারা মানে হলো 9টা থেকে। আর এখন জানলাম কারণ বোঝাতেও বলা যায় কারা, তাই না? হ্যাঁ, 彼はカメラに詳しいから অর্থ হল সে আবার ক্যামেরার ব্যাপারে বেশ দক্ষ কিনা। いろいろ মানে বিভিন্ন জিনিস বা বিষয়, নানান কিছু ইত্যাদি। 聞いて এটি আসলে হচ্ছে 聞きます。 অর্থাৎ জিজ্ঞেস করা ক্রিয়াটির তে রূপ। এই রূপটি হলো কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করা বা পরামর্শ প্রদানের নৈমিত্তিক রূপ। মার্জিত ভঙ্গিতে বললে বলতে হবে কিতে কুদাসাই, অর্থাৎ কিতে ক্রিয়ারূপের পরে ください মানে প্লিজ যুক্ত করতে হবে। তবে নৈমিত্তিক রূপটির পরে ね বলে বাক্য শেষ করলে কথাটি আরো অনেক বন্ধুসুলভ মনে হবে। নে কথাটি জুড়ে দিলে প্রকাশভঙ্গি আরো মোলায়েম হয়ে যায়। এরপর আন্না কেন্তাকে বলল どうぞよろしくお願いします。 আপনার অনুগ্রহ পেলে কৃতজ্ঞ থাকব। どうぞよろしくお願いします。 এটি মার্জিত রূপ। নৈমিত্তিক কথাবার্তায় শুধু বলা হয় よろしくお願いします。 আপনারা আগে জেনেছেন কারো সঙ্গে প্রথম পরিচয়ের সময় এই কথাটি বলা হয়ে থাকে। আর এবার জানলেন
কারো অনুগ্রহ বা সাহায্য কামনা করেও এটা বলা হয়ে থাকে। দোজো যুক্ত করে অনুরোধকে মার্জিত রূপ দেওয়া যায়। আন্নার কাছ থেকে অনুরোধ পেয়ে কেন্তা বরং খুশি হলো। সে নিজে নিজে বলল, アンナちゃん、かわいいな。 আন্না মেয়েটা বেশ মিষ্টি। アンナ、 এটি আন্নার নাম। আর ちゃん、 কথাটি খুব ছোট বাচ্চাদের নামের সঙ্গে জুড়ে বলা হয়। তবে অন্তরঙ্গ বা স্নেহভাজন সম্পর্ক বোঝাতে বড় মেয়েদের নামের পরেও এটি যুক্ত করা যায়। かわいい。 এই বিশেষণটির অর্থ হল সুন্দর, কমনীয় বা মিষ্টি অর্থাৎ কিউট। な。 এই পার্টিকেল নিজের মনে মনে কথা বলার সময় বাক্যের শেষে জুড়ে দেয়া হয়ে থাকে। রোমান্স দানা বাঁধতে শুরু করেছে। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক 28তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল 静岡へようこそ。 শিজুওকায় স্বাগতম। こちらはいとこの健太くん。静岡へようこそ。彼はカメラに詳しいからいろいろ聞いてね。どうぞよろしくお願いします。アンナちゃん、かわいいな。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা কারা পার্টিকেল সম্পর্কে জেনেছি, যেটি কারণবোধক বাক্যাংশের পরে বসে। 19তম পাঠে একই অর্থবোধক আরেকটি পার্টিকেল নোদে আমরা শিখেছিলাম। অনুগ্রহ করে কারা এবং নোদে পার্টিকেলের ব্যবহারগত পার্থক্য বুঝিয়ে দিন। চলুন টিচারের কাছ থেকে শুনে নিই। 私が教えましょう。 টিচার বললেন, কারা এবং নোদে উভয়টি কারণ প্রকাশ করে। যেমন কারণ হিসেবে যদি থাকে かわいい。 অর্থাৎ সুন্দর বা মিষ্টি, তাহলে かわいいから。 অথবা かわいいので。 যে কোনোটি বলা যাবে। তবে যদি কাওয়াই শব্দটির মতো ই বিশেষণ না হয়ে এটি কোনো না বিশেষণ হয় অথবা বিশেষ্য পদ হয়, তাহলে কারা হয়ে যাবে だから。 এবং নোদে হয়ে যাবে। なので。 যেমন ধরুন, 約束。 প্রতিশ্রুতি হলো কারণ। এখন এই ইয়াকসকু কথাটি বিশেষ্য পদ, তাই এরপর কারা ব্যবহার করলে বলতে হবে 約束だから。 আর নোদে ব্যবহার করলে বলতে হবে 約束なので。 কারা এবং নোদে শব্দের অর্থ কিন্তু প্রায় একই রকম, তবে নোদে ব্যবহার করলে কিছুটা কোমল শোনায়। এর কারণ হিসেবে বলা হয়ে থাকে যে নোদে শব্দের ন উচ্চারণ কারা শব্দের ক উচ্চারণের চেয়ে কোমল। এজন্য দাপ্তরিক যোগাযোগ এবং আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে নোদে শব্দটির প্রয়োগ বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে লোকজন তুলনামূলকভাবে বেশি মার্জিত ও আন্তরিক প্রকাশভঙ্গি পছন্দ করেন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। শারমিন সান, এই শব্দটি শুনে বলুন তো কি? এটা অ্যাম্বুলেন্সের সাইরেন, তাই না? হ্যাঁ, জাপানি ভাষায় এর ধন্যাত্মক শব্দটি হল ピーポーピーポー。 আবার পুলিশের গাড়ির সাইরেন বোঝাতে বলা হয় うー。 তাহলে আজ শেখা হলো অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির সাইরেনের ধন্যাত্মক শব্দ যথাক্রমে ピーポーピーポー。 এবং うー。 ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は শিজুওকার প্রসঙ্গ এলেই প্রথমে যে জিনিসটির কথা মনে আসে তা হল ফুজি পর্বত। 2013 সালে এই পর্বত বিশ্বের এক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়। ফুজি পর্বত সবচেয়ে ভালোভাবে দেখার কতগুলো স্থান সম্পর্কে আমি কিন্তার কাছ থেকে জেনে নেব। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল 静岡へようこそ。 শিজুওকায় স্বাগতম। আগামী পর্বে আন্না এবং তার বন্ধুরা ড্রাইভ করে ফুজি পর্বত সবচেয়ে ভালোভাবে দেখার একটি স্থানে যাবে। শ্রোতা বন্ধু, আপনারাও থাকবেন কিন্তু। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।